নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের নিজের মুখে বলা ঠাকুরের পার্ষদ বিজ্ঞান মহারাজ সম্পর্কে কিছু বলবো। মহারাজ বিজ্ঞান মহারাজের কিছু কিছু ঘটনা আমাদের বলেছেন। শ্রী শ্রী ঠাকুরের সন্তানরা সকলেই মৌলিক ছিলেন। এই মৌলিকত্ব খুব নজরে পড়ে। এই রকম একটি জীবন হল স্বামী বিজ্ঞানানন্দজির। তার গভীর অন্তর্মুখীন আধ্যাত্মিক জীবন ও তাঁরই সঙ্গে অদ্ভুত বালক স্বভাব, ব্যবহার ও আচরণ বোঝা খুবই সহজ ছিল না। তাই এই ধরনের জীবন সাধারণের কাছে প্রায় দুর্বোধ্য। তাকে দর্শন করেছি, স্পর্শন করেছি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তিনি যখন মঠে থাকতেন তখন তার বিরাট ভারী চেহারা। স্বামীজির বারান্দায় একটি ইজি চেয়ারে চেয়ারটা ভর্তি করে আধশোয়া অবস্থায় বসে থাকতেন। তাকে দেখে মনে হতো যেন অন্য রাজ্যের মানুষ, এই জগতেরই নন। সর্বদাই গম্ভীর, রাশভারী, আবার খুব আনন্দও করতেন। গুরুভাইদের সঙ্গে ব্যবহারে একেবারে মজাদার এক বালক যেন। খুব দর্শনাদি হতো। শুনেছি দেবদেবী, ঠাকুর, মা ও স্বামীজির দর্শন তাঁর লেগেই থাকত। মুখে বিড়বিড় করতেন, কিছু বোঝা যেত না। ঠাকুরের দর্শনাদি ও ভাবের ঘোরে অপ্রকৃতস্থ অবস্থার কথা এবং তাঁর ঠাকুরের মতো সেই অবস্থার কিছুটা ছোঁয়া বিজ্ঞানানন্দজির জীবনে প্রবেশ করেছিল। আমাদের সাধারণ চোখে দেখা এইসব বিষয় ব্যাখ্যার ঊর্ধ্বে। এলাহাবাদেও একবার দর্শন করেছেন তিনি। এলাহাবাদে তার অন্য রূপ ছিল, সেখানে কাউকে থাকতে দিতেন না। মনে পড়ে আমরা একবার গেছি কুম্ভ মেলায়। ক্যাম্প থেকে গেছি মহারাজকে দর্শন করব। তিনি ঘর থেকে বেরিয়ে দরজায় এসে দাঁড়ালেন। দরজাটা ভরে গেছে। আমাদের সঙ্গে ওই দাঁড়িয়েই কথা শেষ করলেন। আমরা প্রণাম করে ক্যাম্পে ফিরে এলাম। পাছে ঢুকে পড়ি, তাই দরজাটা ছাড়লেন না। একবার বিজ্ঞান মহারাজ খুব অসুস্থ। মঠ থেকে ভাস্করানন্দজি গেছেন মহারাজকে দেখতে। সম্ভব হলে মঠে নিয়ে আসবেন। সকালে পৌঁছতেই বিজ্ঞান মহারাজ বলছেন, কখন যাবে? অনঙ্গ মহারাজ সঙ্গে ছিলেন। তিনি বললেন, মহারাজ এই তো সবে এলাম, এখনই যাবার কথা বলছেন? না, মানে বিকেলে ট্রেন আছে তো, তাই বলছি। অনঙ্গ মহারাজ তখন বলছেন, আজ তো সবে এলাম, বিকেলেই যাব না, আজকে আমরা থেকে যাব। মহারাজ তখন বললেন, ঠিক আছে, তবে কালই যেও। যেন খুব কনসিডার করেছেন। তার বেশভূষাও ছিল বেশ অদ্ভুত রকমের। শীতকালে জামা পরতেন বেশ কয়েকটি একসঙ্গে। নিচে পাতলা কাপড়ের, তার ওপর সিল্কের, এই রকমভাবে পরপর বেশ কয়েকটা জামা তিনি পরতেন। একদম ওপরে তুলোর কম্বলের একটা বিরাট আলখাল্লা থাকত। তিনি নস্যি নিতেন। তা একবার নস্যির কৌটোটা কোন পকেটে রেখেছেন খুঁজে পাচ্ছেন না। পাবেন কি করে, এতগুলো জামার পকেট? বলছেন কোন ব্যাটা মেরে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা মহারাজ, তিনি বকাবকি করতেন? তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, হ্যাঁ তা তো করতেনই। দেবতা মহারাজ তাঁর একজন সেবক ছিলেন, খুব ভালো সাধু। মহারাজ বকতেন, দেবতা মহারাজ উচ্চ বাচ্চাও করতেন না, চুপচাপ সব শুনে যেতেন। একবার মহারাজ ওকে খুব বকেছেন। অন্য একজন সেবক এসে বলছেন, মহারাজ দেবতাকে এত বকেছেন যে ও কাঁদছে। শুনে বিজ্ঞান মহারাজ বলছেন, ও তাই নাকি, তাহলে তো আমি সাকসেসফুল। আবার বলছেন, সত্যি ও দেবতা। স্বামী বিজ্ঞানানন্দের সবই ছিল অদ্ভুত।
3টে বিছানা ছিল, একটা ঘরে, একটা বারান্দায় আর একটা উঠোনে। এলাহাবাদে খুব ধুলো, বিছানায় খুব ধুলো পড়েছে দেখে একবার একজন ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। তিনি এসেই বিছানা দেখে বলছেন, আমার বিছানাটা নষ্ট করলে কে? মহারাজ, আমি, একজন সেবক উত্তর দিল। ধুলো পড়েছিল, একটু ঝেড়ে রেখেছি। না, আমি ওরকম ধুলো পড়াই চাই। তুমি কেন আমার বিছানাটা নষ্ট করলে? মহারাজ সাধারণত দীক্ষা দিতেই চাইতেন না, খুব জোরাজুরি করলেও দিতে চাইতেন না। স্বামী জপানন্দের মুখে শুনেছি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, একবার বোম্বেতে সকলে খুব ধরেছেন, মহারাজ দীক্ষা দিতেই হবে। আপনি দীক্ষা দেবেন শুনলে অনেকে আগ্রহ ভরে নেবে। বিজ্ঞান মহারাজ তো কিছুতেই রাজি হন না। শেষে উনি রাজি হলেন, বললেন, কে কে দীক্ষা নেবে? পাওয়া গেল একজনকে, তিনি আবার মহিলা। তা রাজি হলেন, দীক্ষা হলো। মহিলাটি দীক্ষার পর বললেন, মহারাজ মালায় জপ করব, আমায় একটা মালা দিন। তখন বিজ্ঞান মহারাজ বললেন, ও মালায় জপ করবে? এই বলে নিজের মালাটাই তাকে দিয়ে দিলেন। পরে ভক্ত মহিলাটি চলে গেলে বলছেন, আরে আমার মালাটা যে দিয়ে দিলাম, আমি এবার জপ করব কিসে? তখন সাধুদের বললেন, আমার জন্য একটা মালা আনিয়ে দাও। একজন জিজ্ঞাসা করলো, মহারাজ কী রকম মালা আপনার চাই? তখন বিজ্ঞান মহারাজ বললেন, ওই জৈনেরা যে একরকম সুতোয় বাঁধা মালায় জপ করে, সেই মালা আমার চাই। সকলে বিপদে পড়ল। জৈন ধর্মে যারা দীক্ষিত নয় তারা সে মালা দিতে চায় না। কি করা যায়? শেষে অনেক চেষ্টা করে একজন জৈন ভক্ত মারফত সেই রকম একটা মালা এনে তাকে দেওয়া হলো। দেখো, দীক্ষাই দেবেন না, আবার দিলেন তো নিজের মালাটাও তাকে দিয়ে দিলেন। একবার বিজ্ঞানানন্দজি মহারাজ ও অখণ্ডানন্দজি মহারাজ মঠে এসেছেন। দুজনেরই অনেক কলম আছে। দুজনে ঠিক করলেন, দেখি কার কটা কলম আছে। আমরা সব দাঁড়িয়ে আছি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, গুনে গুনে দেখা হচ্ছে কার কটি কলম। বিজ্ঞান মহারাজের কলমের সংখ্যা বেশি। তখন বিজ্ঞান মহারাজ বললেন, উনিই তো অনেকগুলো আমাকে দিয়েছেন। মিস্টার সবুর বলে মহারাজের একজন সাউথ ইন্ডিয়ান ভক্ত ছিলেন। মহারাজকে তিনি খুব ভালোবাসতেন। মহারাজ নস্যি নিতেন। নস্যি বুকে পরে জামা কাপড়ে ছড়িয়ে যেত। সবুর নস্যিগুলো বুকের কাছ থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতেন। আরেকটি ঘটনা, মহারাজ রয়েছেন বেলুর মঠে। মিস ম্যাকলাউড এবং তার সঙ্গীরা মঠে আসছেন। মঠ কর্তৃপক্ষের প্রবীণ সন্ন্যাসীরা বিজ্ঞান মহারাজকে তাদের অভ্যর্থনা করতে অনুরোধ করলেন। মহারাজকে বলা হলো, তাদের শুধু রিসিভ করুন আপনি, তারপর আমরা দেখে নেব। মহারাজকে বলা হলো, তাঁরা যখন আসবেন আপনি শুধু বলবেন, কাম ইন ম্যাডাম, কাম ইন। তারপরের কথাবার্তা আমরা বলবো। যত দিন এগোচ্ছে মহারাজ তত উদ্বিগ্ন হচ্ছেন, আর সবাইকে সে কথা বলছেন, কি বলতে হবে, কি যে বলবো। নির্দিষ্ট দিনে তাঁরা যখন এলেন তখন মহারাজ তাদের দেখেই বললেন, কাম ইন স্যার, কাম ইন স্যার। তিনি যে ইংরাজি জানতেন না তা তো নয়, বিরাট মাপের ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তখন নারী পুরুষের পার্থক্য করতে পারছেন না। আসল কথা কি, এই ধরনের মহাপুরুষদের উচ্চ ভাব থেকে মনটা নামিয়ে লৌকিক ব্যবহার করতে খুবই কষ্ট হয়। সমর স্বামী বরিষ্ঠানন্দ বলে একজন পালোয়ান সাধু মহারাজের সেবক ছিলেন। খুব স্ট্রং বডি। মহারাজ ওকে মারতেন। সমর হাসতো আর বলতো, মহারাজ আমার কিছুই হচ্ছে না, আপনারই বরং লাগছে, হাতে ব্যথা লাগছে। আজ এই পর্যন্তই।
পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।